জাকসুর নির্বাচনে জিএস সহ ২০ পদেই শিবিরের জয় জয়কার। ভিপি হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী ১ বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। দেশে দীর্ঘ গণতন্ত্রহীনতা অনেকের মধ্যে জন্ম দিয়েছে অসহিষ্ণুতার, বললেন তারেক রহমান। মনের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। বিএনপির সদিচ্ছা থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব, বলছে এনসিপি। আইনি ভিত্তি ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনড় দলটি। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। যদি সেটা সম্ভবপর না হয়, সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব। ভারত পাকিস্তান টানাপোড়েনে কার্যকর হতে পারছে না সার্ক। শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সংস্থাটি, দাবি মহাসচিবের। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন, তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম। তারপরে পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি, সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। চলে গেলেন বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। সাংস্কৃতিক মহলে শোকের ছায়া। প্রধান উপদেষ্টার সমবেদনা, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর কুষ্টিয়ায় দাফন। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে। সরকারের দুর্বল নজরদারির কারণে বাজারে অস্থিরতার অভিযোগ ক্রেতা বিক্রেতার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম। সব মিলিয়ে প্যানেলের 25টি পদের 20টিতেই জয়লাভ করেছে শিবির প্রার্থীরা। বাকি 5টি পদের মধ্যে 2টিতে বাকছাস এবং অন্য 2টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের দাবি, কিছু বিচ্যুতি থাকলেও ভোটে কোনো অনিয়ম হয়নি। আর নবনির্বাচিত ভিপি বলছেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, দীর্ঘ 2 দিন পর অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। শনিবার বিকেল 5টার পর সিনেট ভবনে ঘোষণা করা হয় এ ফলাফল। তার আগে জাকসুর দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও মহান মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ। প্রথমে 21টি আবাসিক হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা। পরে আসে জাকসুর পালা। এতে 25টি পদের মধ্যে ভিপি ছাড়া 20টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। বাকসাস ও স্বতন্ত্র জয়ী হয় 2টি করে পদে, আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয় 1টি পদে। আর সেটিই হচ্ছে শিক্ষার্থী সংসদের ভাইস প্রেসিডেন্ট পদ। আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3334 ভোট। ভিপি পদে লড়েছিলেন 9 প্রার্থী। সবাইকে হারিয়ে জয় পেয়েছেন সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন 3334 ভোট। আর জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পান 3930 ভোট। নবনির্বাচিত নেতৃত্ব সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় লেনভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এই বিজয় শুধুমাত্র আমাদের নয়, এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর।
আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে, একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার। এজিএস পদে একচেটিয়া দাপট শিবিরের। এখানেও শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন। আর এবার জাকসুতে সর্বোচ্চ ভোট পড়েছে ক্রীড়া সম্পাদক পদে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ বাগিয়ে নেন ৫,৭৭৮ ভোট। জাকসু নির্বাচন কমিশনের দাবি, নির্বাচনে কিছুটা ব্যত্যয় ঘটলেও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পুরোটা সময়ই উত্তেজনা আর উৎকণ্ঠায় অপেক্ষায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলাফল পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শিক্ষার্থীদের জন্য কাজ করাই মূল লক্ষ্য জানিয়েছেন জাকসু নির্বাচনে বিভিন্ন পদে জয়ীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরিয়া সেজদা দিতে যান শিবির প্যানেলের জয়ী প্রার্থীরা। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দাবি, শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার কারণেই আসছে ধারাবাহিক জয়। ভোটের ফলাফল পেয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা। সেখানে শুকরিয়া সেজদা দেন তারা। জয়ের পর প্রার্থীরা জানান, শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন তাদের মূল লক্ষ্য। আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ যাতে যেরকম স্বৈরাচারের আমলে শিক্ষার পরিবেশ যেরকম নষ্ট হয়েছিল, এরকম যাতে পুনরায় রিপিট না হয়, যে অবস্ট্রাকলগুলো আছে এগুলা মোকাবেলার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। দীর্ঘ সময় পর ফলাফল ঘোষণা, সাথে ছিল কারচুপির অভিযোগও। কিন্তু বিজয়ীরা জানান, শিক্ষার্থীরা উপভোগ করেছেন নির্বাচন, ছিল না কোনো অনিয়ম। এই নির্বাচনের এই যে উৎসবমুখর পরিবেশ, এটা আসলে প্রমাণ করে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। এই নির্বাচনে কোনো কারচুপি ছিল না। এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেস্টিভ্যালি এনজয় করেছে। এদিকে এমন জয়ের পর শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বিজয়ীরা। লক্ষ্য শিক্ষার্থীদের জন্যই নিজেদের উজাড় করে দেয়া। শিক্ষার্থীরা সত্যের পক্ষে রায় দিয়েছে, সুন্দরের পক্ষে রায় দিয়েছে। আজকে শিক্ষার্থীরা সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল জুলুমতান্ত্রিকতার বিরুদ্ধে রুখে দিয়ে আজ শিক্ষার্থীরা সত্যকে গ্রহণ করে নিয়েছে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা আমাকে বিপুল ভোটে বিজয়ী বানিয়েছে। আমি মনে করি এটা আমার কাছে তাদের যে ম্যান্ডেট, এটা আমার কাছে আমানত। তারা আমাকে একটা পদ আমানত হিসেবে দিয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার পদে সঠিক ইউটিলাইজ করার। এদিকে এমন জয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতিও। বলেছেন, শিক্ষার্থীরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেছে ছাত্র শিবির। আমরা শিক্ষার্থীদের সাইকোলজি এবং পালসকে বোঝার চেষ্টা করেছি, তারা কেমন নতুন রাজনীতি দেখতে চায়। তো ঠিক সেভাবে করে ছাত্র শিবির তার অতীতের ধারাবাহিকতার আলোকে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছে। এবং এই কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছে। আলোক হাসান, যমুনা নিউজ। দীর্ঘদিন দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মাঝে অসহিষ্ণুতার জন্ম দিয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠানের উদ্বোধনের পর একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, মানুষের অসচেতনতার জন্যই সারা বিশ্বে অনেক প্রাণী বিলুপ্তির পথে। অনুষ্ঠানে অংশ নেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইট কাঠের নগরীতে প্রাণ আর প্রাণীর অদ্ভুত মিলন মেলা। এই প্রদর্শনীতে ছিল কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল আর ঘোড়া। দর্শনার্থীরা আগ্রহী চোখে সেই বোবা প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস আর জীবনযাপন সম্পর্কে কত শত প্রশ্নের উত্তর খোঁজেন মিলন মেলায়। মানুষ আর প্রাণীর আদিমের সম্পর্ক দেখা গেল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। নানা বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নেয় ভিন্ন আবহে। যারা আমরা প্রাণী ভালোবাসি, প্রাণ ভালোবাসি, তাদের কাছে অনেক বড় একটা বিষয়। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিকেলে আয়োজন করে আলোচনা সভার, যেখানে আগতরা প্রাণীদের ভালোবাসার মাধ্যমে জীবনের প্রতি শ্রদ্ধা জানানো তাগিদ দেন। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমেল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। আনপ্ল্যান্ড প্ল্যানিং অফ আরবানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভায়রনমেন্টকে নষ্ট করার।
অনুষ্ঠানে রাজনীতির চেনা চরিত্র থেকে বেরিয়ে প্রাণী রক্ষায় রাষ্ট্রের গুরুত্ব তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে পশুপ্রেমী হিসেবে পরিচিত পাওয়া এই নেতা প্রতিশ্রুতি দিলেন সময়োপযোগী আইন করার। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। তারেক রহমান বলেন, রাষ্ট্রের গণতন্ত্র ও শুদ্ধাচার বিদ্যমান থাকলে তবেই সবার জন্য নিরাপদ আবাসস্থল তৈরি হয়। 1.5 দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। অনুষ্ঠান থেকে পশু পাখি প্রেমী সুব্রত সেন ও শাহিনা খান জামান সহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সদিচ্ছা থাকলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এর আইন ভিত্তি চান তারা। বলেন, আবারও স্বৈরাচার ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি। প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষেও এনসিপি। এসব ক্ষেত্রে মতভেদ দূর করে বিএনপিকে এক ছাতার নিচে আসার আহ্বান দলটির। এই নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন এনসিপির শীর্ষ 2 নেতা। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে মতৈক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জুলাই সনদ নিয়ে বাকযুদ্ধ হয় গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের জুলাই সনদের খসড়া জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, যার মাধ্যমে আরও দৃশ্যমান হয়েছে দাবি ও বিরোধ। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলের আহ্বায়ক। জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এরপর সময় গড়িয়েছে, বৈঠক হয়েছে কয়েক দফা। বিএনপির সাথে মতপার্থক্য কতটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এনসিপির নেতারা। আমরা সবগুলো দল আমরা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের কথা বললেও বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা উচ্চকক্ষে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চান না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি তারা নির্বাচনের কথা বলেন। জুলাই সনদের দ্বিতীয় দফার যে বৈঠক, সেখানকার 20টা বিষয়ের মধ্যে 7টা বিষয়ই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। যে সনদটি চূড়ান্ত হয়েছে সেটির স্থায়ী এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর বিএনপির ক্ষেত্রে দাবিটি হচ্ছে যে জুলাই সনদকে তারা জাস্ট রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক পেপার হিসেবে রাখতে চাচ্ছে। পরবর্তী সংসদ নির্বাচনে অর্থাৎ পুরনো কাঠামো, পুরনো সংবিধান, পুরনো আইন রেখে জাস্ট জুলাই সনদটাকে একটি স্বাক্ষর করে রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে চাচ্ছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানের অন্তর্ভুক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। বিএনপি তারা যদি সদিচ্ছা রাখেন তাহলে এখন থেকে আসলে জুলাই সনদকে কার্যকর করা সম্ভব। আর যদি এরকমটা হয় যে নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ এই যে আমরা এটা মানিই না এবং কোনোভাবে এটাকে বাস্তবায়ন হতে দেব না, এই মনোভাব যদি বিএনপির মধ্যে তৈরি হয় তাহলে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে। আমরা যেটি মনে করি যে এই সনদটি যেহেতু অলরেডি বিএনপি অধিকাংশ মতামত একমত হয়েছে, সেই জায়গা থেকে এখনই এটিকে একটি আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুমকি দেন এনসিপি নেতারা। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং নতুন সংবিধানে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলোকে যা সংবিধানের সাথে সম্পর্কিত সেটা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটা সম্ভবপর না হয়, সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব। বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে আশা করি তারা সরে আসবে এবং এটির আইনি ভিত্তির জন্য তারা আরও বেশি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি সমাধানের পথ খুঁজে নেবে।
মনে করিয়ে দেন 90-এর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়েছে দেশের জনগণ। সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্যই জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এনসিপি। আলোর মুখ দেখেন, তেমনটা আমরা এখন হইতে চাই না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান দুদেশের টানাপোড়েনে কার্যকর হতে পারছে না দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। সংস্থাটির মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার বলছেন, সব দেশ পূর্ণ সমর্থন দিলেও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতায় করা যাচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন। এমনকি সার্ক ভিসা নিয়েও পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। সম্প্রতি নেপালে সার্ক মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 1985 সালে মূলত বাংলাদেশের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংস্থাটি। প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। আঞ্চলিক এই সংস্থার বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার 2023-এর অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন 14তম এই মহাসচিব, যিনি বাংলাদেশি পেশাদার কূটনীতিক। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে। গত 40 বছরে মাত্র 18টি শীর্ষ সম্মেলন হয়েছে দক্ষিণ এশিয়ার নেতাদের। সবশেষ সম্মেলন হয়েছে প্রায় 1 যুগ আগে 2014 সালে নেপালে। তারপর আর এক মঞ্চে বসতে পারেননি শীর্ষ নেতারা। এর পেছনে কোভিড সহ নানা সংকটের কথা বললেও মূলত ভারত পাকিস্তান টানাপোড়েনি যে মূল কারণ তা সবারই জানা। গত বছর অক্টোবরে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন, তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আস্তে আস্তে আমরা সার্ক আবার গতি ফিরে পাবে। কিন্তু পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি, সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সার্কের প্রভাবশালী দুই দেশের কারণেই মৃতপ্রায় এই সংস্থাটি এমনটা মানতে নারাজ মহাসচিব। দাবি, শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সার্ক। কৃষি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে একসাথে দেশগুলো কাজ করছে বলেও জানান তিনি। সার্ক ফুড ব্যাংক কিন্তু এখনো বর্তমান আছে। কোনো বড় যদি সমস্যা চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন সেই ফুড ব্যাংক থেকে আমরা সহায়তা নিতে পারি যে কোনো দেশ বা একাধিক দেশ। বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্যে একটি ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের একটা চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে গ্রেডগুলোকে প্রস্তুত করছে। এটিকে আঞ্চলিক পর্যায়ে সংযোগ করা তখন আর খুব একটা কঠিন হবে না। পেশাজীবীদের জন্য এই 8 দেশে সীমিত আকারে চালু আছে সার্ক ভিসা স্টিকার। যদিও কাশ্মীর নিয়ে চূড়ান্ত টানাপোড়েনে এটিকেও পরস্পরের জন্য অকার্যকর করে রেখেছে ভারত ও পাকিস্তান। যখন ভারত পাকিস্তানের সমস্যা হয়েছে গত মে মাসে, তখন তারা পারস্পরিকভাবে তাদের ভিসার উপর তারা আপনার এম্বার্গো দিয়েছে। সেটি আমাদের সচিবালয়ে নোটিফাই করেছে, আমরা সব দেশকে জানিয়েছি। কিন্তু এছাড়া অন্য কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে সার্ক ভিসার উপর কোনো রকমের প্রতিবন্ধকতার কথা আমাদের সার্ক সচিবালয়ের জানা নেই। উন্নয়ন আর অগ্রগতিতে আঞ্চলিক ঐক্য অনিবার্য। সেই বাস্তবতায় প্রায় 200 কোটি মানুষের এই দক্ষিণ এশিয়া যে অনেকটাই পিছিয়ে, প্রায় অচল সার্ক সম্ভবত সেটির সবচেয়ে বড় উদাহরণ। ইউরোপীয় ইউনিয়ন তো বটেই, এই অঞ্চলের দেশগুলোর আরেকটি সংস্থা আসিয়ান সফলতার দারুণ এক দৃষ্টান্ত। তার বিপরীতে সার্কের শীর্ষ নেতৃবৃন্দ এখন পর্যন্ত 1 দশকে একটি সম্মেলন করতে পারলেন না। আর এই সংস্থাটিকে যদি সক্রিয় করা যায়, তাহলে তার সুফল যে এই দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ঘরে পৌঁছাবে, তাও বোধ করি বলার অপেক্ষা রাখে না। শীর্ষ নেতৃত্বের সে বিষয়ে সুবুদ্ধির উদয় হোক, এমন প্রত্যাশা দক্ষিণ এশিয়ার কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সার্ক সচিবালয়, কাঠমান্ডু, নেপাল। না ফেরার দেশে চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে। হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
খাঁচার ভেতর অচিন পাখি কিংবা বাড়ির কাছে আরশিনগর, লালন শাহের জনপ্রিয় সব গান যার কণ্ঠে ছুঁয়েছে মানুষের হৃদয়, যাকে শ্রোতারা ভালোবেসে ডাকতেন লালন কন্যা। সেই কিংবদন্তি শিল্পী লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। বাংলা লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পী শনিবার রাত 10:15 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 2 সেপ্টেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার শারীরিক অবনতি হলে ভেন্টিলেশনে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। গতকালকে একবার ব্লাড প্রেশার আমরা কিছুটা পেয়েছিলাম, কিন্তু আজকে আবার সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে, নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি রাত 10:15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। লালন কন্যা খ্যাত কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জানান, অসংখ্য শিল্পী তৈরি করে গেছেন ফরিদা পারভিন, তার শূন্যতা পূরণ হওয়ার নয়। আমাদের ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম, আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম। আমরা যে কি হারিয়েছি সেটা আমরা বুঝতে পারছি। ওনার মতন এখন এরকম শিল্পী আর হবে কিনা জানি না। উনি অনেক শিল্পী তৈরি করেছেন, কিন্তু এই আওয়াজটা তো কোথায় আর আসবে না। আমরা এর আগেও লালনের অনেক কণ্ঠে শুনছি, কিন্তু ছোটবেলা থেকে একটা নামই জানতাম যে লালন গীতি মানে ফরিদা পারভিন। পরিবারের সদস্যরা জানান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে ফরিদা পারভিনের মরদেহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা 12টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল। এরপরে আমার নামাজে জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। তিনি লালনের গান করতেন। লালন একটা কুষ্টিয়াতে আছেন, ফরিদা পারভিন সেখানে বেড়ে ওঠা, তার মা বাবার কবরস্থানে তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবার থেকে তাকে সেখানে দাফন করা হবে। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা। ফরিদা পারভিনের শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধায় নবনির্মিত মাওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছে। শনিবার রাতে সেতুর দক্ষিণ প্রান্তে হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 নারীসহ 4 যাত্রী নিয়ে 5 পীর বাজারে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। 2টি গাড়ি জব্দ করেছে পুলিশ। গেল 20 আগস্ট উদ্বোধন করা হয় সেতুটি। এরপর কয়েক দফা সেতুতে হয় দুর্ঘটনা। প্রথমবার কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয়েছে এক তরুণের মাথায়। উখিয়ায় সড়ক দুর্ঘটনায় তার মাথার খুলি ভেঙে যায়। 5 মাস ধরে চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রতিস্থাপনের পর যেন ফিরে পেলেন নতুন জীবন। এই ধরনের সার্জারি দেশে বিরল বলছেন চিকিৎসকরা। গত 15 এপ্রিল অফিস যাওয়ার সময় উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মোফাসসের হোসেন আকিবের মাথার খুলি ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। 3টি হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মুমূর্ষু অবস্থায় ভর্তি হন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে। দুর্ঘটনার 14 ঘন্টা পর আকিবের অপারেশন হয়। এরপর 6 দিন আইসিইউতে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরপর পেরিয়ে যায় 5 মাস। আকিবের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে গত 10 সেপ্টেম্বর 3D ম্যাপিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল খুলি প্রতিস্থাপনে অস্ত্রোপচার করা হয় আকিবের মাথায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্র্যানিওপ্লাস্টি। ও এসেছিল আমাদের কাছে একটা জাস্ট গামছা পেঁচানো অবস্থায়, ব্রেনের অনেকগুলো অংশ বাইরে, মাথার খুলিটাও ছিল না।
স্কিনও লস হয়ে গেছিলো মাথার। দ্রুততম সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, অপারেশন আমরা করতে পেরেছি। আল্লাহ রহমত ছিল, সব কিছু মিলে মানে আমরা সবাইকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। এই তরুণের জীবন বাঁচাতে কৃত্রিম খুলি প্রতিস্থাপনের বিকল্প ছিল না বলে জানান এখন পর্যন্ত 101টি অস্ত্রোপচার করা এই বিশেষজ্ঞ চিকিৎসক। ওর মাথায় যতটুকু গ্যাপ ঠিক ততটুকুই যে ডিজাইনে বানানো উচিত, যে ডিজাইনে ওর মাথায় আগে ছিল একদম সেই শেপেই ওর খুলিটা বানানো। এটা বাইরে থেকে মানুষ কেউ যদি ওকে দেখে তাহলে বুঝতে পারবে না যে ওরা আসলে মানে এটা কৃত্রিম একটা খুলি লাগানো। আকিব এখন অনেকটাই সুস্থ, স্বাভাবিকভাবে খেতে ও কথা বলতে পারেন, সাহায্য নিয়ে হাঁটতেও পারেন। এ যেন নতুন জীবন ফিরে পাওয়া তার কাছে। দীর্ঘদিন আমি এখানে আইসিইউতে ছিলাম, এরপরে কিছু কি হয়েছে না হয় নাই এগুলো আমি বলতে পারি না। আল্লাহর অশেষ রহমতের কারণে আমি বেঁচে আছি, এটাই হচ্ছে যে আমার সৌভাগ্য। এর থেকে তো আর বেশি কিছু আশা করতে পারি না। মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত পুরো সময়টা কাছ থেকে দেখেছেন আকিবের বড় ভাই। একদমই অবাক করে ওনাকে, আমরা ডাক্তারের ভাষ্যমতে আর কি এই অবস্থায় আমরা পাওয়ার কথা না। উনি যতটুকু উন্নতি হয়েছে আল্লাহর রহমতে, আমি যেরকম এখন আমার ভাইও সেরকম অবস্থায় আছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে তৌহিদি জনতার হামলায় প্রাণ যায় কাভার্ড ভ্যান চালক রাসেল মোল্লার। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সেদিনের হামলায় গুরুতর আহত রাসেলের ভাই সাজ্জাদ এখনও শয্যাশায়ী। যারা এমন নৃশংস হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন স্বজনরা। জনসম্মুখে এমন নৃশংসতা, বর্বরতা। মাজারে হামলা ভাঙচুরের পর অভিযোগ আছে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়ার। 5 সেপ্টেম্বর রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সেই হামলায় প্রাণ যায় দেবগ্রাম ইউনিয়নের কাভার্ড ভ্যান চালক রাসেল মোল্লার। তার ছোট্ট 2 শিশু এখনো জানে না আর কখনো বাড়ি ফিরবে না বাবা। ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বজনরা। আমার সেই ছেলের 2টা বাচ্চা হলো 5 বছর, একটা হলো 2 বছর। তাকে যে আমি কিভাবে লালন পালন করব, আমার এই সমর্থন নাই। দরবার শরীফে যাওয়ার পর আমার ছেলেটাকে মারছে, মারে ফেলানো হয়েছে। তাই আমি সরকারের কাছে আমার দাবি এই সুস্থ বিচার আমি চাই। একটা মেয়ে আছে 5 বছরের, একটা ছেলে আছে 2 বছরের। এখন এর ছেলে মেয়ের অবস্থা কি, এর বড় অবস্থা কি, এর মা বাপের অবস্থা কি, আর একটা ভাই পঙ্গু এখন মনে করেন পড়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রাসেল নুরাল পাগলার অনুসারী ছিলেন। ছোট ভাই সাজ্জাদকে নিয়ে সেদিন জুমার নামাজের পর গিয়েছিলেন মাজারে। জুমার নামাজ পরে আমাদের কবরকে সিস্টেম করা হয়েছিল, ওটা প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে গেটে মিছিল আইসা ভাঙচুর শুরু করে দিয়েছিল, ঢিলাঢিলি শুরু করছে। যখন গেট ভাঙে ঢুকে গেল, বাড়ানোর সুযোগ হয় নাই, যারে পাইছে তারই মারছে। স্বামীর মৃত্যুতে অবুঝ 2 সন্তানকে নিয়ে যেন অথই সাগরে পড়েছেন রাসেলের স্ত্রী। হত্যাকারীদের বিচার চান তিনি। আমার স্বামী জানামাদ্রি করেছে, আল্লাহ তাগরে বিচার করুক রে। সরকার আছে, সরকার ফাঁসি দেখ রে। মাজারে হামলায় গুরুতর আহত রাসেল সেদিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। 8 সেপ্টেম্বর মামলা করেন নিহতের বাবা। সেখানে হত্যা, মরদেহ পোড়ানো সহ কয়েকটি অভিযোগ আনা হয়। 4 জন গ্রেফতার হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে, কমতে শুরু করেছে দাম। যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া। সীমিত আয়ের ক্রেতারা বলছেন মোটা চালে ফেরেনি স্বস্তি। প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। অভিযোগ, দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে কর্পোরেট ও মিল মালিক সবাই যুক্ত। সরকারের দুর্বল নজরদারিও বাজারে অস্থিরতা তৈরির অন্যতম কারণ। সবশেষ আমন মৌসুমে বাম্পার ফলন এসেছে, এর সাথে যোগ হয়েছে আমদানি। তাই স্বাভাবিকভাবেই চালের বাজারে দামে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পাইজাম, মিনিকেট, নাজির সহ বিভিন্ন মাঝারি ও চিকন চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। তবে গরিবের চাল হিসেবে পরিচিত স্বর্ণা বা মোটা চালের বাজারে স্বস্তি ফেরেনি। 1 কেজি মোটা চালের জন্য গুনতে হবে 58 থেকে 60 টাকা। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।
দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য। আমাদের খাইতে হয় 28 গুড়ি চাল, আর ওইটাও বর্তমানে 50 টাকা কেজি, যেটা আগের বাজারে আপনার আজ থেকে 10 বছর আগে যেটা 10 টাকা দিয়ে মানুষ খাইতে পারে না, এখন 50 টাকা দিয়ে কিনে পায় না। 60 টাকা 65 টাকা যদি আপনার মোটা চাউলের কেজি হয়, তাহলে মনে করেন চালটাকে আপনি কীভাবে গরিব মানুষে খাইব? কোন 1 কেজি মনে করেন মিনিকেটের চাল 80 টাকা 82 টাকা 78 টাকা কেজি, ঠিক আছে? এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না খাওয়া। পাইকারি পর্যায়ে মিনিকেট, নাজিরশাইল, বিআর 28 জাতের চালের দাম বস্তাপ্রতি কমেছে 150 থেকে 200 টাকা। বিক্রেতাদের দাবি, মৌসুমের আগে চালের দাম কেজিতে বেড়েছিল সর্বোচ্চ 10 থেকে 20 টাকা পর্যন্ত। বর্তমানে কেজিতে 3-4 টাকা কমলেও এখনও দাম আশানুরূপ পর্যায়ে আসেনি। আমদানির প্রভাব যে খুব একটা পড়েছে এমনটাও মানতে নারাজ পাইকারি বিক্রেতারা। 80 টাকা 82 টাকার থেকে 2 টাকা কমছে, কিন্তু যেটা ছিল 66 টাকা এটা হচ্ছে 80 টাকা। 2 টাকা কমলে তো কমা বলা যায় না। মেইলার এবং কর্পোরেট কোম্পানিগুলা তারাই কিন্তু চালের দামটা বাড়ায়, তারাই কিন্তু চালের দামটা কমায়। যে হিসাবে ফলন হয়েছে, আমদানি করছে, ওই হিসাবে কিন্তু দাম কমে নাই। ওই হিসাবে দাম কমে নাই, তবে যেটা বাড়ছে অতিরিক্ত এটার সামান্য একটু কমছে। এদিকে মিলারদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর বাড়তি দরে ধান কিনতে হচ্ছে, তাই চড়া অবস্থা থেকে চালের দাম নামছে না। অনেক বড় বড় মিলার আছে, তারা ব্র্যান্ডের উপরে কষ্ট করে হয়তো তারা একটু বেশি দামে বিক্রি করছে, কিন্তু আমাদের মোকামে ওই 68 থেকে 70 টাকায় মিনিকেটটা বিক্রি হচ্ছে। এখন ধানেরটা আসলে কত কস্টিং পড়ে? অরিজিনাল যেটা জিরা মিনিকেট এখনো ধরেন 1750 টাকা মন, 1750 টাকা মন 24 কেজি চাউল হয়। এটা হিসেব করলে দেখবেন 73-74 টাকা কেজি পর্দায় পড়ে যায়। রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে 78 টাকায়। বিভিন্ন জাতের নাজির কিনতে হবে 82 থেকে 90 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। মেহেরপুর সদরের সীমান্তবর্তী এলাকায় জ্ঞানের আলো ছড়ানো একটি স্কুল এখন শিক্ষার্থী সংকটে। তৈরি হয়েছে বিদ্যাপীঠটি বন্ধের শঙ্কাও। তবে মান বাড়ালে শিক্ষার্থীও বাড়বে মনে করছেন শিক্ষা কর্মকর্তারা। মেহেরপুর সীমান্তের শূন্যরেখার গ্রাম নবীননগর। গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি। নামকরণও হয়েছে গ্রামের নামেই, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুশ্চিন্তার বিষয়, বছর বছরই স্কুলটিতে কমছে শিক্ষার্থীর সংখ্যা। নবীননগরে মাত্র 30টি পরিবারের বাস। ধাপে ধাপে উন্নয়নের ছোঁয়া লাগলেও বেশিরভাগ মানুষই শহরমুখী। পাশেই ভারতের মুর্শিদাবাদ জেলা। 1992 সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। সে সময় দুদেশের সীমান্তবর্তী গ্রাম ছিল এটি। পাশের দেশ থেকেও বিদ্যালয়ে আসতো শিশুরা। কাঁটাতারের বেড়া দেওয়ার পর সে পথ বন্ধ। বিদ্যালয়ে শিক্ষক 5 জন। শেষ 8 বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষেই কমছে ছাত্রছাত্রী। এ নিয়ে কয়েকবার সরকারি নোটিশ গেছে স্কুলটিতে। শিক্ষকরা বলছেন, সরকারি নীতি অনুযায়ী বিদ্যালয়ে 20 জনের কম শিক্ষার্থী থাকলে পাশের বিদ্যালয়ের সাথে একীভূত করার নির্দেশনা রয়েছে। এ নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষকরা। এখানে ছাত্রছাত্রী আসলে বাড়ানোর আর কোনো নাই, নিকটস্থ গ্রাম ছাড়া। আর নিকটস্থ গ্রাম হচ্ছে আমাদের এখান থেকে 3 কিলোমিটার দূরে। এই স্কুলে তারা যেতে পারবে না, মানে তাদের তো যোগাযোগ ব্যবস্থা নেই। বিদ্যালয়টা বন্ধ হয়ে গেলে এখানকার যে শিক্ষার যে হার, এটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। ভারতের 200 ঘর ছিল, বাংলাদেশে প্রায় 50 ঘরের ওপরে বসতি ছিল। 2003 সালে যখন তার কাটা হয়, তখন ভারতীয়রা একেবারে 0 পয়েন্টে থেকে ভিতরের দিকে তার কাটার ওই পাশে চলে যায়। তার কারণে এই গ্রামটা তখন থেকে যায়। ভারতীয় কিছু ছেলে মেয়ে তখন এই বিদ্যালয়ে পড়তো। তবে স্থানীয়রা বলছেন, একমাত্র বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত হবে কোমলমতিরা। কোনো বন্ধু বান্ধব নেই। আমি চাই যেন বাইরে থেকে ছাত্রছাত্রী আসুক, তাদের সাথে আমিও খেলাধুলা করব, পড়াশোনা করব। আমরা চাই আরও বন্ধু বান্ধব আসুক, আমরা একসাথে ক্লাস করব। এই গ্রামে স্কুলটা আছে বলে ছেলেপিলে লেখাপড়াটা করতে পারছি। স্কুল বন্ধ হয়ে গেলে তো আমাদের ছেলেপিলে লেখাপড়া হবে না। বাচ্চারা বাইরে যাওয়া সম্ভব না, কারণ এখানে গাড়ি ঘোড়া চলে না। শিক্ষার মান বৃদ্ধি করা গেলে পাশের গ্রাম থেকেও শিক্ষার্থী আসতে পারে বলে মনে করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একটি মানসম্মত বিদ্যালয় এটি, এবং শিক্ষকরা আন্তরিক, এবং সেখানে অল্প ছেলে মেয়ে থাকলেও সেখানে পড়ালেখার মান অনেক ভালো। এটি আমরা মনে করি শিক্ষার্থীর সংখ্যা যখন বৃদ্ধি পাবে, এই স্কুলটি আরও ভালো, তাদের যে কার্যক্রম সেটি আরও ভালোভাবে তারা পরিচালনা করতে পারবে।
প্রতিষ্ঠার ২১ বছর পর ২০১৩ সালে জাতীয়করণ হয় স্কুলটি। ২০১৪ সালে বিদ্যুৎ সংযোগ আসে এলাকায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তেহরিকে তালেবান টিটিপির আরেকটি আস্তানায় অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছে দেশটির আরও ৭ সেনা। শনিবার খাইবার পাখতুনখোয়ার লোয়ার দিয়ের এই অভিযানে মৃত্যু হয়েছে ১০ জঙ্গির। প্রদেশটির ৩ জায়গায় সেনাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে মোট ৪৫ জঙ্গির। আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাদের সাথে তীব্র সংঘর্ষ হয় সন্ত্রাসীদের। প্রাণ যায় ১২ সেনার, ১৩ জঙ্গিরও মৃত্যু হয় সেখানে। বাজাউর জেলায় আরেকটি অভিযানে নিহত হয় ২২ জঙ্গি। একাধিক বিবৃতিতে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। টিটিপির অপরাধমূলক কার্যক্রম রুখে দিতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। পাকিস্তানে পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সরকার পতনের সফল আন্দোলন শেষে গেমিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে নেপালের তরুণরা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ করেছে জেনজিদের অভিনব এই পন্থা। ডিসকর্ডের চ্যাটরুমে জরিপের আয়োজন করে তরুণরা, যেখানে অংশ নেন লাখেরও বেশি মানুষ। তর্ক বিতর্ক ভোটাভুটি শেষে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তরুণদের সবচেয়ে বেশি সমর্থন পান সাবেক বিচারপতি সুশীলা কার্কি। মাত্র দুদিনের আন্দোলনে কেপি শর্মা সরকারের পতনের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। মূলত তরুণ প্রতিনিধিদের পছন্দেই প্রথম নারী সরকার প্রধান পেয়েছে হিমালয় কন্যা হিসেবে পরিচিত দেশটি। ব্যাপক সংঘাত সহিংসতার জেরে যখন নেপাল জুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা, তখন নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করতেও সময় নেয়নি দেশটির তরুণ সমাজ। প্রশ্ন উঠছে, ঠিক কোন পন্থায় এই বিচারপতিকে দেশের দায়িত্ব দিতে বেছে নিয়েছে তরুণরা? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, সরকার প্রধান নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জেনজিরা ব্যবহার করেছে গেমিং প্ল্যাটফর্ম ডিসকর্ড। চ্যাটরুমে ১ লাখেরও বেশি মানুষের মধ্যে তর্ক বিতর্ক ও জরিপের পর বেছে নেওয়া হয় সুশীলা কার্কিকে। ডিসকর্ডের চ্যাটরুমে একসাথে সক্রিয় থাকতে পারে ২.৫ লাখেরও বেশি মানুষ। আন্দোলনকারীরা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এ পদ্ধতি অবলম্বন করেছে তরুণরা। মূলত এসব চ্যাটরুম পরিচিত সার্ভার নামে। এমন অভিনব উপায়ে সরকার প্রধান নির্বাচনের ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। বর্তমানে প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে খোলা আলোচিত এ সার্ভারের সদস্য সংখ্যা ১,৩০,০০০ ছাড়িয়েছে। বেশ কয়েকবার হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল সার্ভারটি। ভুয়া আইডি দিয়ে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টাও করেছিল সরকারপন্থীরা, তবে তাদের কোনো চেষ্টাই সফল হয়নি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।